বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ১.৫ দশক ধরে ক্ষমতায় থেকে কাজ করছেন স্বাধীনতার স্বপ্ন পূরণে। ২,৬৫,০০০ কোটি টাকার এডিপি অনুমোদন, ৩৮% বৈদেশিক ঋণ অনুদান নির্ভর, পরিবহন ও যোগাযোগ খাতে অগ্রাধিকার। রিজার্ভ দ্রুত কমলেও ব্যবসায়ীদের ১১৭ টাকায় ডলার দেয়ার নিশ্চয়তা বাংলাদেশ ব্যাংকের, সুদ ১৪% রাখার আশ্বাস। ডোনাল্ড লুর কথায় যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার, মাথা নষ্ট বিএনপির, বলেছেন মন্ত্রীরা। প্রভুদের এজেন্ডাতেই ক্ষমতায় আওয়ামী লীগ, মন্তব্য মির্জা ফখরুলের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের এই দিনে দেশের মাটিতে পা রাখেন তিনি। এরপর নানা ভাগে বিভক্ত আওয়ামী লীগের হাল ধরেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। গত ১.৫ দশক ধরে ক্ষমতায় থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা। আরও জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের সময় বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপর বিরূপ রাজনৈতিক পরিবেশের কারণে তাকে প্রবাসী কাটাতে হয়। ১৯৮১ সালের ১৭ মে বিকেল ৪:৩০টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানে ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান শেখ হাসিনা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানায় লাখো মানুষ। মিছিল আর জনস্রোতের শহরে পরিণত হয় রাজধানী। সেদিনকার স্মৃতি এখনো সমুজ্জ্বল আওয়ামী লীগের শীর্ষ নেতার মনে। তিনি যেদিন আসলেন, লক্ষ লক্ষ মানুষ তাকে সম্বোধনা জানালো। তারা মনে করলো বঙ্গবন্ধুকে তারা ফিরে পেয়েছে। দীর্ঘ পথ, ৬৫ থেকে ৭০ মাইল বেগে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি ছিল, সেটা উপেক্ষা করে মানুষ সেদিন বিমানবন্দরে গিয়েছিল। এবং তার জন্য যে আমরা সম্বর্ধনা ব্যবস্থা করেছিলাম মানিক মে এভিনিউতে, ঝড় বৃষ্টির জন্য তার সব ছিঁড়ে যায়, মাইক অকেজ থাকে, সবই লাইট থাকে না। তারপরে তিনি সেখানে বক্তব্য রাখেন। তিনি বলেছিলেন, আমি নেতা হওয়ার জন্য আসিনি, আমি আপনাদের মেয়ে, আপনাদের বোন, বঙ্গবন্ধুর একজন কর্মী হিসাবে তার আদর্শ বাস্তবায়নের জন্য আমি জীবনকে বাজি রেখে আপনাদের কাঁধ মিলিয়ে কাজ করার জন্য এসেছি। আপনারা আমার সাথে থাকবেন, বঙ্গবন্ধুর আদর্শ ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে লাখো জনতার সংবর্ধনায় পিতার হত্যার প্রতিশোধ এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করে বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয় জানান শেখ হাসিনা। অত্যন্ত পিচ্ছিল পথে তার এগোতে হয়েছে। বারবার তার জীবনের ঝুঁকি এসেছে। ১৯ বার তাকে প্রাণনাশ করার চেষ্টা করা হয়েছে। আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন এবং আমি মনে করি তিনি বেঁচে আছেন বলে আজকে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা পাচ্ছে। আজকে বাংলাদেশের যে অগ্রগতি, যেটা মানুষ চাক্ষুষ দেখতে পাচ্ছে, সারা বিশ্ববাসী দেখতে পাচ্ছে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি। আর শেখ হাসিনার জন্য বাংলাদেশ একটি দেশ হিসাবে, আত্মমর্যাদাশীল দেশ হিসাবে পৃথিবীর মুখে দাঁড়াতে সক্ষম হয়েছে এবং তিনিও তার নিজেকে একজন রাষ্ট্রনায়ক হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। এটাও আমাদের জন্য গৌরবের। ৪ দশকের বেশি সময় ধরে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন আর প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছেন পঞ্চমবারের মতো। তার নেতৃত্বে স্বাধীনতার স্বপ্ন পূরণের পথে দেশ, এমনটাই মনে করেন দলটির শীর্ষ নেতারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বৈশ্বিক অর্থনৈতিক সংকট মাথায় রেখেই গত বছরের চেয়ে এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাড়ছে মাত্র ২,০০০ কোটি টাকা, যা ১%-ও কম। আগামী ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ২,৬৫,০০০ কোটি টাকার এডিপির চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। এর প্রায় ৩৮% বৈদেশিক ঋণ ও সাহায্য নির্ভর। স্বায়ত্তশাসিত বা কর্পোরেশন খাতেও ১,৫০০ কোটি টাকা অর্থায়ন করা হবে বৈদেশিক উৎস থেকে। অগ্রাধিকার দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতকে। বৈঠকে বৈদেশিক ঋণ ও অনুদানের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রকনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২০২৪-২৫ অর্থ বছরের ২,৬৫,০০০ কোটি টাকার প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে 1,65,000 কোটি টাকার অর্থায়ন করা হবে। বাকি 1 লাখ কোটি টাকা নেওয়া হবে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে। ফলে এডিপির প্রায় 38% বৈদেশিক ঋণ ও সাহায্য নির্ভর থাকছে। এছাড়া স্বায়ত্তশাসিত বা কর্পোরেশনের প্রায় 13,500 কোটি টাকার মধ্যে বৈদেশিক ঋণ ও অনুদান থাকছে আরও 1,500 কোটি টাকা। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে গত বছরের তুলনায় এডিপি সেভাবে না বাড়ানোর কারণ ব্যাখ্যা করা হয়। 7 তারিখে আমরা যে ব্রিফ করেছি আপনাদেরকে, সেই প্রস্তাবগুলি, সে 10টি প্রস্তাবই মাননীয় প্রধানমন্ত্রী তথা আমাদের চেয়ারপারসন এনএসি এবং সকল সদস্যদের সর্বসম্মতিক্রমেই সেগুলো অনুমোদন দিয়েছেন। এবারের বাজেটের যে লক্ষ্য সেটা হচ্ছে আমাদের যে মূল্যস্ফীতি সেটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য রাজস্ব নীতি এবং আমাদের মুদ্রানীতি এই দুটার মধ্যে সমন্বয় সাধন। আপনারা আমাদের এডিপি সাইজ দেখলে এবার বুঝতে পারবেন যে আমরা হঠাৎ করে প্রতি বছর আমরা 20,000 21,000 কোটি টাকা করে বাড়িয়েছি, এবার কিন্তু তা করিনি। চলতি অর্থ বছরে এডিপির আকার ছিল 2,63,000 কোটি টাকা। তবে অর্থ বছর শেষ হতে মাত্র 1 মাস বাকি থাকলেও বাস্তবায়ন হয়েছে অর্ধেক। আজকের যে এনইসি সভায় একটি বিষয়ে আলোচনা হয়েছে বেশিরভাগ সময়, সেটি হচ্ছে বাস্তবায়ন সক্ষমতা। সুতরাং এই সক্ষমতা বাড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন, আগেও দিয়েছেন, আজকেও জোর করে বলেছেন যে এটি, এবং মনিটরিং করার জন্য বলেছেন পরিকল্পনা কমিশন থেকে। সুতরাং আমরা আশাবাদী এবার যে আমরা এবারে যে বাজেট সাইজ সেটা হয়তো আমরা বাস্তবায়ন করতে পারবো। আগামী অর্থ বছরে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে, প্রায় 71,000 কোটি টাকা। এরপরই বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় 41,000 কোটি টাকা। শিক্ষা, স্বাস্থ্য, কৃষির মতো খাতগুলোর অবস্থান যথাক্রমে তৃতীয়, পঞ্চম ও সপ্তম। সর্বোচ্চ বরাদ্দ পাওয়া মন্ত্রণালয় হচ্ছে যথাক্রমে স্থানীয় সরকার, সড়ক পরিবহন ও বিদ্যুৎ বিভাগ। বৈদেশিক ঋণ নির্ভর প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বেশ কিছু নির্দেশনার কথাও জানানো হয় ব্রিফিংয়ে। বৈদেশিক ঋণের আওতায় যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেগুলি উনি নিয়মিত পরিবীক্ষণের জন্য 3 মাস অন্তর অন্তর একনেককে অবহিত করার একটি নির্দেশনা দিয়েছেন। এছাড়া জেলাভিত্তিক মাস্টার প্ল্যানের প্রস্তাবনাও অনুমোদন দিয়েছে এনইসি। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দেশে রিজার্ভ দ্রুত কমে যাওয়া ও ডলারের বাজারে অস্থিরতার মধ্যে সরকার নির্ধারিত রেট 117 টাকায় ডলার পাওয়া এবং ব্যাংক ঋণের সুদ 14% বেশি হবে না, ব্যবসায়ীদের আশ্বস্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক শেষে এফবিসিসিআই সভাপতি মাহমুদুল আলম এসব কথা জানান। বৈঠকে রিজার্ভ দ্রুত কমে যাওয়া নিয়ে শঙ্কা জানান ব্যবসায়ীরা। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে উদ্বেগ দৃশ্যমান না হলেও রিজার্ভ কমছে দ্রুত। কমতে কমতে দেশে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 13 বিলিয়ন ডলারের ঘরে। এর মধ্যে গত 8 মে হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাংক ডলার রেট 1,60 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ করেছে। ব্যাংক ঋণের সুদের হার এখন আর 9% মধ্যে নেই, সেটি 14% ছাড়িয়েছে। খেলাপি ঋণের ভারে ব্যাংকিং খাতে নাজুক পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার গভর্নরের সাথে বৈঠক করেন এফবিসিসিআই, বিজিএমইউ সহ দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা। পরে সাংবাদিকদের কাছে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক বারবার নীতি পরিবর্তন করায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ডলারের যে ব্যাপারটা, ডলারের যেটা 117 টাকা রেট করেছে, আমরা বলেছি সেটা যেন 117 টাকায় থাকে। সুদের হার বাড়ানোর ব্যাপারটা আমরা ওনাকে বলেছি, উনি বলেছে এটা মার্কেটের উপরে আমরা ছেড়ে দিয়েছি। ডলার এক্সচেঞ্জ যেমন মার্কেটের উপর ছেড়ে দিয়েছি, সেটাও মার্কেটের উপর ছেড়ে দিয়েছি। উনি বলছে বিভিন্ন ব্যাংকের কস্টটা 6 to 7% to 8%, এর চাইতে বেশি না। সেজন্য উনি মনে করছেন যে 114 টাকার উপরে কোনো অবস্থাতে ব্যাংকের ইন্টারেস্ট যাওয়া উচিত না, সম্ভব না। রিজার্ভ কমে যাওয়া ব্যবসায়ীদের শঙ্কার কারণ বলেন ব্যবসায়ী নেতারা। ডলার রেটটা আসলে এতদিন 110 ছিল, কিন্তু আনঅফিসিয়ালি তো আরো অনেক বেশি ছিল। এখন তো আবার আনঅফিসিয়ালি আরো বাড়ছে। এখন তারা চেষ্টা করছেন যে এটার মধ্যে যেন থাকে। আর আমরা যেটা বলছি যে ইন্টারেস্ট রেটের কথা, ইন্টারেস্ট রেট যেন আর না বাড়ে, কারণ ইন্টারেস্ট রেট বাড়লে তো খেলাপি ঋণ বাড়বে, সিঙ্গেল এক্সপোজারের জন্য খেলাপি ঋণ বাড়বে। এলসি করতে পারছি না, এতে গিয়ে এলসি যেমন কেউ কটনের এলসি করতে পারছে না বা স্পিনিং মিলগুলি। ফলে কি হবে, কয়দিন পরে আমি কয়দিন পরে সুতা কিনতে পারবো না, সুতা দিতে পারবো না। তাহলে সুতা যদি আমি লোকালি কিনতে না পারি তাহলে কোথায় যাব? তাহলে আমাকে ইন্ডিয়া বা অন্য কোথাও সুতা কিনতে যেতে হবে। তাহলে দেশের স্পিনিং মিলগুলির কি হবে? এটা ওনার নজরে আমরা নিয়েছি যে বিষয়টাকে আমলে নিতে হবে। ডিসেম্বরের মধ্যে দেশের রিজার্ভ পরিস্থিতি উন্নতি হবে কেন্দ্রীয় ব্যাংকের এমন আশার কথা জানান ব্যবসায়ীরা। রিজার্ভ কমে গেছে, এটা আগামী ডিসেম্বরের মধ্যে। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।
ডোনাল্ড লুর বক্তব্যেই বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বিএনপি নেতাদের সাথে দেখা না দিয়ে সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নেয়ার কথা বলায় দলটির নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে, এমন মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে খাদ্য বিতরণ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বাংলাদেশের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছেন। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্য ও পকেটের উন্নয়ন করেছে। প্রধানমন্ত্রীর সততা সারা বিশ্বে প্রশংসনীয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনে দেশের গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে। ফখরুলের প্রশ্নের জবাব মিস্টার ডোনাল্ড লু তার বক্তব্যে পরিষ্কার, এটার বলার অবস্থান ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্রী। এখানে তিনি যে কথা বলেছেন, এরপরে ফখরুল সাহেবের যে বক্তব্য, এই বক্তব্যের কোনো মূল্য নেই। দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, ডোনাল্ড লু দেখা না দেয় বিএনপি নেতাদের আশায় গুরুবালি পড়েছে। সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঘুরে যাওয়ার পর ওনাদের মাথা আরো খারাপ হয়ে গেছে। ওনারা আশা করেছিল যে কি না কি বলে, অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য, কিন্তু তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়, এবং আমরাও সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই। এই জন্য বিএনপি নেতাদের মাথা খারাপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে গেলেও মির্জা ফখরুল্লাহ তা দেখতে পান না বলেও ক্ষোভ প্রকাশ করেন ডক্টর হাসান মাহমুদ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রভুদের বিশেষ দায়িত্ব নিয়ে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। প্রভুদের স্বার্থেই নির্যাতন নিপীড়ন চালাচ্ছে এই সরকার। বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ করছে ভারত। সরকারের ব্যর্থতা, দুর্বলতার কারণেই অভিন্ন নদীর হিস্যার সুরাহা হয়নি। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আখন্দ। মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সভা করে ভাসানী অনুসারী পরিষদ। এতে বিশিষ্ট জনেরা বলেন, বাংলাদেশে গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা, পানির ন্যায্য হিস্যা না পাওয়ার জন্য ভারত দায়ী। বিভিন্ন ক্ষেত্রে ভারতের খবরদারির কারণে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফারাক্কা লং মার্চ সংগ্রামের প্রতীক। জনগণের স্বার্থে অবস্থান নিতে ব্যর্থ বর্তমান নতজানু সরকার। আমরা বরাবরই লক্ষ্য করেছি যে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। আজকে ফারাক্কার সমস্যার সমাধান হবে কি করে, তিস্তার সমস্যার সমাধান হবে কি করে, অন্যান্য অভিন্ন নদীগুলোর সমস্যার সমাধান কি করে হবে? কারণ তারা তো দখলদারিত্ব করছে, এখানে তারা তো একটা বিশেষ দায়িত্ব নিয়ে এই সরকার আপনার ক্ষমতা দখল করে আছে। এই যে আপনার ব্যর্থতা, এই ব্যর্থতার মূল কারণটি হচ্ছে সরকার পুরোপুরিভাবে একটা নতজানু সরকার। তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া, সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে কারণ তারা তাদের কাছে অত্যন্ত দুর্বল। নিজেদের অধিকার আদায়ে নিজেদেরই সংগ্রাম করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। আজকে এমন একটা সরকার দখলদারিত্ব নিয়ে ক্ষমতায় বসে আছে, যাদের একমাত্র কাজ হচ্ছে যে তারা তাদের স্বার্থ এবং তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তারা আজকে জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আজকে এই সরকার জনগণের সরকার নয়, কোনো নির্বাচনই তারা করে না। নির্বাচন করলে তারা জানে যে তাদের একটা ভূমিধস পরাজয় হবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন একটা দেখিয়ে তারা ক্ষমতায় টিকে থাকছে। এদিকে উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে
রাজধানীর শান্তিনগর বাজার এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, উপজেলা নির্বাচনের নামে জনগণের সাথে প্রতারণা করছে সরকার। এ নির্বাচন ভুয়া ও জালিয়াতির। জনগণকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানান রুহুল কবির রিজভী। শেখ হাসিনা যাকে ঘোষণা দেবেন সেই হবেন উপজেলা চেয়ারম্যান। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির নেতৃত্বে গণতন্ত্রকামীর সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের রাজপথে আছে এবং ভবিষ্যতেও থাকার কথা জানিয়েছেন সমমনা 3টি দলের নেতারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বিকেলে লিয়াজো কমিটির আলাদা বৈঠকে 3টি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। প্রথমে বৈঠকে অংশ নেন এনটিএম নেতারা। বৈঠকে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ। এরপর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নেতাদের সাথে বৈঠক করেন বিএনপির প্রতিনিধিরা। বৈঠক হয় অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামানের নেতৃত্বের গণ অধিকার পরিষদের সাথেও। বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু প্রতিনিধিত্ব করেন। সমমনা সব দলের সাথে বৈঠক শেষে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নেতারা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলছে তাপপ্রবাহ। চলমান এই তাপপ্রবাহ আরও 2 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপমাত্রা আজ বাড়তে পারে আর 18 মে থেকে তাপমাত্রা কমতে থাকবে। এছাড়া 22 থেকে 23 মে এর মধ্যেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। 21 তারিখের পর দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যেটি পরবর্তীকালে লঘুচাপে পরিণত হওয়ার আশঙ্কা আছে, তবে এটির গতি প্রকৃতি এখনও স্পষ্ট নয়। এবারের কোরবানির ঈদে প্রায় 1,30,00,000 গবাদি পশুর যোগান রয়েছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। গত বছরের তুলনায় প্রায় 7 লাখ বেশি গবাদি পশুর যোগান থাকবে। এবারের ঈদ বাজারে পশুর দাম সহনীয় থাকবে বলেও জানান তিনি। বলেন, ভারতীয় গরু আমদানির প্রয়োজন হবে না। রাজধানীর খামারবাড়ি প্রাণী সম্পদ অধিদপ্তরে বৃহস্পতিবার কোরবানির পশুর হাট নিয়ে এক সমন্বয় সভায় মন্ত্রী একথা জানান। আব্দুর রহমান বলেন, কোরবানির পশুর যোগানে দেশের খামারিদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। হাটে পশুর দাম সহনীয় থাকার কথাও জানান মন্ত্রী। এই খাতকে স্বাবলম্বী করতে এবারও ভারতীয় গরু কোরবানির হাটে উঠছে না। এজন্য সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি। এছাড়া পশুর হাট ব্যবস্থাপনা, হাটের নিরাপত্তা নিশ্চিত, প্রতি হাটে পশু চিকিৎসক নিশ্চিত করা, অনলাইনে পশু বিক্রি সহ কোরবানির পশু বেচা কেনার সমস্ত প্রস্তুতির কথাও জানান প্রাণী সম্পদ মন্ত্রী। তাপদাহে পুড়ছে উত্তরের চা বাগান। ঝলসে গেছে চা গাছ, গাছের কুড়ি আর কচি পাতা। অতিরিক্ত সেচেও শেষ রক্ষা হচ্ছে না। খরার কারণে বেড়েছে পোকামাকড়ের উপদ্রব। মার্চের প্রথম দফায় সীমিত উৎপাদনের পর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় দফায় চা উৎপাদন মুখ থুবড়ে পড়েছে। চাহিদা মতো চা পাতা না পেয়ে বন্ধ হয়ে গেছে অর্ধেকের বেশি চা কারখানা। চলতি মৌসুম পঞ্চগড়ে সমতলে চা উৎপাদন ব্যাহতের আশঙ্কা চা বোর্ড সহ কারখানা মালিকদের। দেশের তৃতীয় চা অঞ্চল পঞ্চগড়ের চা বাগান। বর্তমানে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। চা বোর্ডের তথ্য মতে ভালো মানের চা উৎপাদনের উপযুক্ত আবহাওয়া 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। খরার কারণে চা গাছে লাল মাকড়সা সহ বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ বেড়ে গেছে। পর্যাপ্ত পানির অভাবে শুকিয়ে যাচ্ছে চায়ের কচি পাতা ও কুড়ি। অতিরিক্ত খরচে সেচ দেওয়ার পরও ঝিমিয়ে পড়ছে বাগানের চা গাছ। ফলে চা পাতা উৎপাদন বন্ধ হয়ে গেছে বিভিন্ন চা বাগানে। আমাদের চা বাগান খুবই নষ্ট হয়ে যাচ্ছে খরার কারণে এবং পরিচর্যা করতে পারতেছি না। খরার কারণে পানি দিতে পারি না, পানি না দিতে পারে যে গাছ মরে যায়, ইয়া হয়। তারপর মনে করেন সার ওষুধ পারি না দিতে, পাতার দাম পাই না। সঠিকভাবে সেচের ব্যবস্থা না থাকার কারণে আর পাতার দাম কম থাকার কারণে কৃষকগুলা একেবারেই চায়ের পরিচর্যা করতে পারে নাই, যার কারণে বাগানগুলা প্রায় নষ্টের মুখে। এই বছর অনাবৃষ্টির কারণে চা পাতাতে অনেক রোগবালাইয়ের সৃষ্টি হয়েছে। এভাবে খরা চলতে থাকলে উৎপাদনের লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব নয় বললেন চা কারখানার মালিকরা। এবার প্রচণ্ড খরাতাপের কারণে চায়ের উৎপাদন ব্যাহত হয়েছে। আর গতবারে চাষিরা
ন্যায্য মূল্য না পাওয়ার কারণে, মূল্য কম পাওয়ার কারণে, চা পাতা যত্ন না নেওয়ার কারণে এবার প্রোডাকশন খুবই কম। এখন পর্যন্ত আমরা আমাদের চাহিদা মতো পাতা পাচ্ছি না। বিশেষ করে এই বছর অতিরিক্ত খরা, আর বিশেষ করে এই সময় অনেক বৃষ্টি হয়। এই বছর এখনো বৃষ্টি নেই। খরার কারণে উৎপাদন ব্যাহতের আশঙ্কা করে চা চাষিদের সেচ দেওয়ার পরামর্শের কথা বললেন চা কর্মকর্তা। অদূর ভবিষ্যতে যদি বৃষ্টিপাত হয় তাহলে পঞ্চগড়ের চা বাগানগুলো আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। আমরা গত বছর উত্তরাঞ্চল চা উৎপাদনের দ্বিতীয় অবস্থানে ছিলাম। আমরা আশা করছি যে এবছর উৎপাদন মৌসুম শেষে সেই অবস্থান ধরে রাখতে পারব। গত চা মৌসুমে পঞ্চগড়ে প্রায় 12,000 হেক্টর জমিতে রেকর্ড পরিমাণ 1,47,47,230 কেজি তৈরি চা উৎপাদন হয়েছে। এবার সে আশা ব্যাহত হবার শঙ্কা চা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। 1.5 দশক ধরে ক্ষমতায় থেকে কাজ করে যাচ্ছেন স্বাধীনতার স্বপ্ন পূরণে। 2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন, 38% বৈদেশিক ঋণ অনুদান নির্ভর। পরিবহন ও যোগাযোগ খাতে অগ্রাধিকার। রিজার্ভ দ্রুত কমলেও ব্যবসায়ীদের 117 টাকায় ডলার দেওয়ার নিশ্চয়তা বাংলাদেশ ব্যাংকের, সুদ 14% রাখার আশ্বাস। ডোনাল্ড লুর কথায় যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার, মাথা নষ্ট বিএনপির, বলেছেন মন্ত্রীরা। প্রভুদের এজেন্ডাতেই ক্ষমতায় আওয়ামী লীগ, মন্তব্য মির্জা ফখরুলের। আবারও তাপপ্রবাহ, দেশের বিভিন্ন জায়গায় 2 দিন থাকবে। হিট স্ট্রোকে 2 জনের মৃত্যু, বাড়ছে ডেঙ্গুর প্রকোপও। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।